Hello, dear brothers and sisters. Good morning to everyone. Let's start one of Lucy poems named I Traveled Among Unknown Men by William Wordsworth. Look at the text. I traveled among unknown men. Now, unknown means which is not known to the poet. This is a travel of a strange place. The people of that place were totally unknown to the poet. He once went to Germany and he stayed there for a long time, but sometimes when he remained or reminded his own native land, he felt a deep melancholy dream, or he felt a deep melancholy. And he dreamed a dream of melancholy. So he wrote this Lucy poem after 2 years of others' Lucy poems. This poem by William Wordsworth was composed in 1801, and he instructed his printer to publish it in 1802, but the printer omitted it. Later on, it was published in 1807 in the Lyrical Ballads, written by William Wordsworth and S.T. Coleridge. There are four stanzas consisting of four lines of each, and the rhyme scheme here we see is like A B A B, C D C D, E F E F, G H G H, and the metrical foot here is octameter followed by a hexameter. Clear? Now look at the text and keep your concentration here. You must concentrate on every word as I read this text for West Bengal School Service Commission. So each and every word is to be noticed
and to be reminded in your heart and memory. Now, look at the text. I here refers to the poet speaker. I traveled among unknown men in lands beyond the sea. তাহলে কবি অ্যাকচুয়ালি বলেছেন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এখানে বলছেন, আই ট্রাভেলড অ্যামং আননোন মেন ইন ল্যান্ডস বিয়ন্ড দ্য সি। আমি ভ্রমণ করেছিলাম অচেনা লোকের সঙ্গে, আমি মিশেছিলাম অচেনা লোকের সঙ্গে, আমি ভ্রমণ করেছিলাম হয়তো অচেনা জায়গায় অচেনা লোকেদের সঙ্গে। ইন ল্যান্ডস বিয়ন্ড দ্য সি, সেই সমস্ত জায়গাগুলিতে যেটা ছিল সমুদ্র থেকে অনেক দূরে, বিয়ন্ড সীমাহীন দূরে। তাহলে সি, এখানে সি বলতে যে হতে পারে ইংলিশ চ্যানেল, সেই ইংলিশ চ্যানেল থেকে অনেক দূরে ছিলেন তিনি। এই জন্য তিনি বলেছেন ইন ল্যান্ডস বিয়ন্ড দ্য সি। ইন ল্যান্ডস বিয়ন্ড দ্য সি, তাহলে ল্যান্ড মানে কোনো একটা ভূভাগ, কিন্তু এখানে ল্যান্ডস বলতে কোনো একটা কান্ট্রি যেটা সমুদ্র থেকে অনেক দূরে ছিল। I could not remind my own motherland, but I felt its existence, and I could not forget the name of Lucy, nor England. ইংল্যান্ডে নয়, সেটা ছিল অনেক দূরে, মানে জার্মানি। Did I know till then what love I bore to thee? Did I know till then what love I bore to thee? অ্যাকচুয়ালি এটা যদি এইভাবে সাজিয়ে লিখি, ডিড আই নো টিল দেন হোয়াট লাভ আই বোর টু দি, তাহলে সেটা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিন্তু এখানে আই নিউ না করে করা আছে ডিড আই নো, এটাকে বলা হয় গ্রামাটিক্যালি ইনভার্সন অফ সেন্ট ওয়ার্ড। অ্যাকচুয়ালি হতো আই ডিড নো অথবা আই নিউ, টিল দেন তখন অবধি আমি জানতাম, হট লাভ আই বোর টু দি, কি না ভালোবাসতাম, হট লাভ আই বোর টু দি, এটাকে বলা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। কবি আশ্চর্য হচ্ছেন, বিস্ময় প্রকাশ করছেন, বলছেন হট লাভ আই বোর টু দি, তোমার জন্য কতই না ভালো বাসা আমি বহন করেছিলাম। এখন বিয়ার মানে বহন করা, তার পাস্ট ফর্ম হচ্ছে বোর। হট লাভ, কতই না প্রেম, কতই না ভালোবাসা, আই বোর আমি বয়েছিলাম, টু দি মানে তোমার জন্য, দি এইগুলাকে বলা হয় পোয়েটিক ডিকশন, এই টাইপের ওয়ার্ডগুলিকে। দি, দাই, দাইন, ঠিক আছে, দাও, such type of words are called poetic diction. Among, now come to the second stanza, teach past, যদিও টিজটা কন্ট্রাক্টেড ফর্মে লেখা আছে, সংকুচিত অর্থে লেখা আছে, অ্যাকচুয়ালি এখানে একটা
আই হতো, তাহলে আইটি ইট ইজ পাস্ট, এটা হলো অতীত। দ্যাট মেলানকোলি ড্রিম, যেটি বহন করেছিল এক মেলানকোলি বিষণ্ণ ড্রিম, স্বপ্ন। নর উইল আই কুইট দাই শোর, নর উইল আই কুইট দাই শোর, না, আই উইল নট, অ্যাকচুয়ালি এখানে বলতে চাইছেন যে আই উইল নট কুইট দাই শোর। দাই শোর মানে এই যে একটা সমুদ্র বলল, তাহলে সেই সমুদ্রের যে উপত্যকা বা যে তীর, যদিও অ্যাশোর মানে তীর বা সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকত আমি ত্যাগ করব না। পারহ্যাপস when he saw the melancholy dream in his dream, then he told himself that he will not quite thy shore, the seashore, thy shore, your shore। হতে পারে দাই মানে হতে পারে ইংল্যান্ডকে বলছে, ইংল্যান্ডকে পার্সনিফাই করছে এখানে, যে তোমার যে শোর বা তীর, আমি সেইটাকে আর ত্যাগ করে যাব না। As the people of Germany were unknown to him, and there was no such friend what love was in England for the Lucy was। A second time for, তাহলে নর আই উইল কোয়াইট দাই শোর আ সেকেন্ড টাইম, অর্থাৎ দ্বিতীয়বারের জন্য কিন্তু আমি তোমার তীর ছেড়ে কোথাও যাব না। এখন তীর মানে যে অ্যারো বোঝায় সেই তীর নয়, কিন্তু এখানে তীর মানে সমুদ্র তীর, সমুদ্র তট, সমুদ্র সৈকত, সেই সৈকত সেই তট ছেড়ে আমি আর দ্বিতীয়বার কোথাও যাব না। ফর স্টিল আই সিম টু লাভ thee more and more, as if I seem, যেন আমি মনে করি, to love thee more and more, তোমার প্রতি যে ভালোবাসা সেটা আরও বেড়ে যাচ্ছে, আরও বেড়ে গেছে। আমি তোমাকে যতটা চিনি সেটা আমি অন্য দেশের কোথাও কোনো মানুষকে বা কোনো কিছুকে আমি সেইভাবে চিনতে পারি না, তার জন্য তোমাকে আর দ্বিতীয়বার ছেড়ে কোথাও যাব না। অ্যামং দ্য মাউন্টেন্স ডিড আই ফিল, তাহলে ইনভার্সন করা যেটাও, ডিড আই ফিল মানে আই ফেল্ট, আমি যখন ইংল্যান্ডে থাকতাম, আমার নিজের যে জন্মভূমি, যে মাদারল্যান্ড, যখন আমি থাকতাম তখন আমি অনুভব করতে পারতাম। কি অনুভব করতে পারতাম? অ্যামং দ্য মাউন্টেন্স দ্য জয় অফ মাই ডিজায়ার, আমার যে আকাঙ্ক্ষা, আমার মনের যে ইচ্ছা বাসনা, সেই আনন্দটা আমি পরিপূর্ণ করতে পারতাম, আমি ঘুরতে পারতাম, সব কিছু যেন আমার কাছে পরিচিত ছিল, যে কারণে আমার যে মনের বাসনা, যে আনন্দ, সেটা আমি পরিতৃপ্ত করতে পারতাম। কিন্তু এমন একটা দেশে এসেছি যে জায়গায় আমার কাছে কোনো কিছু পরিচিত নয়, আর যে কারণে আমি কোনো কিছু আনন্দ করতে পারছি না। অ্যান্ড she I cherished turned her wheel beside an English fire, তাহলে she মানে কে এখানে? she মানে হতে পারে লুসি। she I cherished মানে হারিয়ে যাওয়া, চেরিস্ট মানে বিলুপ্ত হওয়া,
তাই চেরিশড টার্নড হার হুইল, সে টার্নড হার হুইল, তার যে চাকা সেটাকে সে ঘুরিয়েই চলেছে। বিসাইড অ্যান ইংলিশ ফায়ার, তাহলে ইংলিশ ফায়ার, এখানে ফায়ার মানে আগুন নয়, ফায়ার মানে আগুন ঠিক আছে, কিন্তু এখানে বিসাইড ইংলিশ ফায়ার মানে ইংল্যান্ডটাকে বোঝাতে চাইছি, যেটা হয়তো ইংল্যান্ডের চারিদিকে হয়তো লুসির অস্তিত্ব বিরাজমান, তার এক্সিস্ট্যান্সের যে চাকাটি সেটা হয়তো এখনও ঘুরেই যাচ্ছে চারিদিকে। কিন্তু এমন একটা দেশে তিনি আছেন যে দেশটা পুরো তার কাছে অচেনা, আর এই জন্য তিনি না পাচ্ছেন আনন্দ করতে, না পারছেন সেখান থেকে চলে আসতে। হয়তো তিনি কোনো কাজে আটকে গেছিলেন বা কাজে গেছিলেন, যে কারণে তিনি ছেড়ে আসতেও পারছিলেন না। এই জন্য তিনি বড় বিষণ্ণ হয়ে এই কথাগুলি বারবার বলছিলেন। লুসির কথা বারবার মনে পড়ছিল তার। আমাদেরও দেখা যায় যে বাস্তব জীবনে হয়তো দেখা যাচ্ছে বাড়িটা আমাদের কাছে প্রিয়, যে বাড়িতে আমরা জন্মিয়েছি, যে বাবা মা আমাদেরকে লালন পালন করেছে, যে পারিপার্শ্বিক পরিবেশ আমার কাছে চেনা বা পরিচিত, সেই চেনা পরিবেশ থেকে যখন আমরা বাইরে যাই পড়াশোনার উদ্দেশ্যে বা কোনো আত্মীয়ের বাড়ি হয়তো বেড়াতে যখন যাই, তখন দেখা যায় যে 10 দিন বা 15 দিন বা 1 মাস যখন কাটাই, তখন আমার মাতৃভূমির প্রতি আলাদা একটা স্নেহ ভালোবাসা জন্মায়। ফলে রিলেটিভের বাড়িতে গিয়েও আমার মন টেকে না। আবার বাইরে পড়াশোনা করতে গেলেও দেখা যায় যে 1 মাস যখন থাকলাম তখন বারবার আমার বাড়ির কথা মনে পড়ে, আমার বাবা মায়ের কথা মনে পড়ে, ভাই বোনের কথা মনে পড়ে, পারিপার্শ্বিক পরিবেশের যারা রিলেটিভ বা আত্মীয় রয়েছে তাদের কথা মনে পড়ে বারবার। কবির সেই রকমই বারবার তার নিজের মাতৃভূমির কথা মনে পড়ছিল, লুসির কথা মনে পড়ছিল। এই জন্য তিনি কিছুতেই স্থির হয়ে থাকতে পারছিলেন না। Thy mornings showed, thy nights concealed the bowers where Lucy played, and thine too is the last green field that Lucy's eyes surveyed. Thy mornings, এখন thy mornings মানে তোমার যে সকালগুলি, তোমার যে প্রভাতগুলি, এখন তোমার বলতে হতে পারে ইংল্যান্ডকে এখানে ফিমেল ক্যারেক্টার হিসেবে পার্সনিফাই করা হচ্ছে, যে দাই মানে তোমার, মর্নিংস মানে সকালগুলি দেখাতো, দাই নাইটস কনসিল্ড, তোমার রাত্রিগুলি যেন কনসিল্ড লুকায়িত থাকতো। দ্য বাওয়ার্ডস, এখন বাওয়ার মানে হচ্ছে যারা কুড়োনি, মাঠ কুড়ায় না, তাদেরকে বাওয়ার বলা হয়। কিন্তু মাঠ কুড়ানো মানে আগের যুগে, এখন তো সব মানুষই গ্রামের বা প্রত্যন্ত অঞ্চলেও প্রত্যেকটা মানুষই এখন মানে আর সেই রকম খাবারের অসুবিধা হয় না। একটা সময় ছিল হয়তো, যে সময় হয়তো যারা কৃষি চাষ করতো বা কৃষি আবাদ করতো, যারা চাষবাস করতো, যখন তারা ফসল কাটতো, গ্রামের কিছু মহিলা বা পুরুষ যারা খুবই দরিদ্র, যারা বাস করতো হ্যান্ড টু মাউথ, অর্থাৎ দিন আনা দিন খাওয়া লোকগুলি, তারা কী করতো, ছোট্ট একটা ঝাঁটা নিয়ে যেত, আর সেখানে ধান কাটার পরই বা ধান কেটে নেওয়ার বা তুলে নেওয়ার পরই যে ধানগুলি হয়তো পায়ে আঘাত লেগে হয়তো ঝরে গেছে, সেইগুলো তারা কুড়িয়ে কুড়িয়ে তাদের ব্যাগে বা বস্তায় রাখতো। ঠিক আছে, তো ওদেরকে বাওয়ার্স বলা হয়, যেটা আছে অটাম বলে একটা কবিতা আছে জন কিটসের, সেখানে আছে। ঠিক আছে, তো এখানে বাওয়ার্ডস হয় লুসি প্লেড, আবার এখানে বাওয়ার্ডস মানে মাঠ ঘাটকে বোঝানো হচ্ছে, যে মাঠে হয়তো লুসি প্লেড করতো, খেলতো, সেই বাওয়ার্ডসের কথা তিনি মনে করছেন, রাত্রের কথা মনে করছেন, দিনের কথা, সকালের কথা মনে করছেন। আহারে কি চমৎকার ছিল সেই শুভ সকালগুলি, কি সুন্দর ছিল সেই রাত্রিগুলি, সব মাঠ ঘাটকে ঢেকে দিত অন্ধকারে, হয়তো আকাশ থেকে হয়তো আলো ফুটে উঠত, চাঁদের আলো, আর আমার সেই মাতৃভূমিকে কি অপরূপ না লাগতো।
আমি সমস্ত আনন্দ থেকে যেন আজ বিচ্ছিন্ন। অ্যান্ড দাইন টু ইজ দ্য লাস্ট গ্রিন ফিল্ড। দাইন মানে তোমার, দাইন টু ইজ তোমারও, অর্থাৎ টি ডবল ওটা হচ্ছে অ্যাডভার্ব আর টি ও টুটা হচ্ছে প্রিপোজিশন। ঠিক আছে, তাহলে টি ও টুটা হচ্ছে প্রিপোজিশন আর টি ডবল ওটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, তাহলে এই টি ডবল ওটার মানে হচ্ছে ও। আমরা অনেক সময় বলি না অলসো, অলসো মানে ও, এটা বোঝায়। আই অলসো গো উইথ ইউ, হয়তো বললাম যে আমিও তোমাদের সঙ্গে যাই, তাই না? তাহলে এই যে অলসো, তাহলে অলসো মানেও যা, টি ডবল ও মানেও তাই। ক্লিয়ার? দুটোই কিন্তু অ্যাডভার্ব। ইজ দ্য লাস্ট গ্রিন ফিল্ড দ্যাট লুসিজ আইজ সার্ভেইড। তোমার ও সেই গ্রিন ফিল্ড, যে গ্রিন ফিল্ডে লুসির চোখগুলি, আসলে লুসির চোখগুলি মানে এগুলো পার্ট ফর দ্য হোল বলা হচ্ছে, অংশ দিয়ে সার্বিকতাকে বোঝানো হচ্ছে। একটা ফিগার অফ স্পিচ আছে মেটোনিমি, তাহলে মেটোনিমি বোঝাচ্ছে ফিগার অফ স্পিচটা, তাহলে পার্ট ফর দ্য হোল অংশ দিয়ে সার্বিকতাকে বোঝাচ্ছে। যেখানে লুসির চোখগুলি মানে কি, আমাকে যদি বলা হয় যে ওই ফ্যাক্টরিতে 5টা মাথা কাজ করছে, 5টা মাথা তো আর কাজ করতে পারবে না, 5টা লোক বা 5জন লোক কাজ করছে, তাই তো? হয়তো অনেক সময় আমরা বলে থাকি যে এখানে একটা মাথা কাজ করছে, তাই তো? তাহলে একটা মাথা তো কাজ করে না, কোন একজন লোক কাজ করছে, যে হয়তো বড় রাজনীতিবিদ, যে হয়তো সমাজের সবচাইতে কুলাঙ্গার ব্যক্তি, সে হয়তো অন্য মানুষের খারাপ দিকটাকে চাইছে বা খারাপ দিকটা করে বেড়াচ্ছে। ঠিক আছে, তাহলে এমন ব্যক্তিকে অনেক সময় বলে থাকে অনেক মানুষ যে এখানে একটা মাথা কাজ করছে, বা এই চুরির পেছনে একটা মাথা রয়েছে, বড় মাথা। তাহলে বড় মাথা বা ছোট মাথা, মাথা দিয়ে তো কি বোঝানো হচ্ছে, গোটা ব্যক্তিটাকে বোঝানো হচ্ছে। তাহলে এইগুলোকে বলে পার্ট ফর দ্য হোল, অংশ দিয়ে সার্বিকতাকে বোঝায়। এখানে আইস বলতে শুধু চোখগুলির অস্তিত্ব বা যে মাপ বা যে টিকে থাকা, সেটাই শুধু তার সেখানে নেই। গোটা লুসির অস্তিত্ব হয়তো ইংল্যান্ডের বুকে বিরাজ করছে। এই জন্য লুসির প্রতি ভালোবাসা, ইংল্যান্ডের প্রতি ভালোবাসা তিনি কিছুতেই ভুলতে পারছিলেন না, আর এই জন্য কবি বিষণ্ণতায় ভুগছিলেন। ক্লিয়ার? বোঝা গেল? বেশ, থ্যাংক ইউ সবাইকে।